প্রসিকিউশনকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। আমাকে যেখানে আটকে রেখেছিল আমি বুঝতে পারতাম না বাইরে কি দিন না রাত। আমার কাছে মনে হতো যে আমাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হচ্ছে। আমাকে গুম করা হয় আমার পিতার ফাঁসি কার্যক্রম 23 দিন আগে। আমি আমার পিতার মামলায় নিয়োজিত আইনজীবী ছিলাম। বিগত ফ্যাসিস্ট সরকার একটি সাজানো মামলায় কিছু রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করার উদ্দেশ্যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা তারা গঠন করে। এখানে আইনের যত বিধান ছিল, সাক্ষ্য প্রমাণের যত বিধান ছিল, সব প্রকাশ্যে লঙ্ঘন হচ্ছিল। এবং এই যে আইনগুলো প্রতিনিয়ত লঙ্ঘন হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এগুলো গণমাধ্যমে আসছিল না, কারণ গণমাধ্যমের উপর সেন্সরশিপ ছিল। একমাত্র সরকার যা প্রচার করতে চায় সেটাই শুধু প্রচারিত হচ্ছিল। আমরা বিশেষ করে এই মামলায় যারা নিয়োজিত আইনজীবী ছিলাম, আসামি পক্ষে ডিফেন্স লয়ার ছিলাম, আমরা ফিল করলাম যে সত্য মানুষের জানা উচিত। আমি ইংরেজিতে প্রত্যেক শুনানির পর পোস্ট করতাম যে আজকে কোর্টে কি হলো, ফেসবুকে, টুইটারে, ব্লগে পোস্ট করতাম যে আজকে এই কাজ হলো, এই আইন বিধান এভাবে এটা লঙ্ঘিত হয়েছে। এটা করে আসছিলাম যেদিন থেকে মামলা আমি নিয়োজিত হই সেদিন থেকে। এবং আমাকে গুম করা হয় আমার পিতার ফাঁসি কার্যক্রম 23 দিন আগে। তখন এই আইনি বিষয়গুলো তুঙ্গে ছিল। সারা বিশ্ব বা সারা দেশ সাক্ষী যে প্রধান বিচারপতি আমার পিতার মামলায় প্রকাশ্যে মতামত করেছিলেন যে রাষ্ট্রপক্ষকে, প্রসিকিউশনকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। যে কেন অসঙ্গতিপূর্ণ অপূর্ণাঙ্গ ত্রুটিপূর্ণ অভিযোগ এবং তথ্য প্রমাণ নিয়ে একটা মামলা কিভাবে তারা পরিচালনা করে, যেগুলো আমরা তুলে ধরেছিলাম। আমার বিশ্বাস এই যে আমরা কথা বলছিলাম সোশ্যাল মিডিয়াতে, এটা সারা বিশ্বের নজর কেড়েছিল। তারা জানতো যে আমাদের যে সমালোচনা এর উত্তর তাদের নাই, যেন সমালোচককে তারা নিশানা বানিয়েছিল। এই সমালোচনার উৎসকে সরিয়ে দেওয়ার জন্যই আমার পিতার ফাঁসি কার্যকরের 23 দিন আগে আমাকে অপহরণ করা হয়। আমাকে দায়িত্বে উঠিয়ে তার চোখ বেঁধে ফেললো। আমি বাধা দিলাম। আমি বললাম যে আমি তো আপনাদের সাথে কোঅপারেট করছি, আপনার চোখ বাঁধছেন কেন? তারা বললো যে এটাই আইনের বিধান। আমি বললাম আমি তো সুপ্রিম কোর্টের আইনজীবী, আইনের কোথায় আছে গ্রেফতার করার পর চোখ বাঁধতে হয়? তারা খুব অসাধারণ দুর্ব্যবহার করলো, চোখ বেঁধে ফেললো। এই ছিল আমার 8 বছরের অন্ধকার জীবনের শুরু। এই 8টি বছর আমাকে যে ঘরে তারা আটকে রেখেছিল, সেখান থেকে আমি বুঝতে পারিনি আমাকে যেখানে আটকে রেখেছিল আমি বুঝতে পারতাম না যে আমি বাইরে কি দিন না রাত। তারা আমাকে বলতো না আমি কোথায় আছি, তারা বলতো না আজকে কয় তারিখ, তারা এটাও বলতো না যে নামাজের সময় এখন হয়েছে কি হয়নি, সময়টা তারা বলতো না। পরিবারের কাছে তারা শেয়ার করেছে, আমাকে নিয়ে এসছে, আমাকেও জানতে দেয় নাই আমার পিতার সাথে কি করা হলো। আমার পরিবার কি জানে আমি বেঁচে আছি? সম্পূর্ণ দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে প্রচন্ড অমানবিক এবং অস্বাস্থ্যকর একটা পরিবেশে আমাদের আটকে রাখা হয়েছিল। আমার কাছে মনে হতো যে আমাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হচ্ছে। আমার কাছে মনে হতো যে মৃত্যু হচ্ছে ভাব। এবং দীর্ঘ 8 বছরে আমি যা দেখেছি, যা শুনেছি, যা নিজে আমার উপর দিয়ে গিয়েছে, তাই আমি এই কথা দৃঢ়ভাবে বলতে পারি যে এই বন্দিশালাটি সুপরিকল্পিত এবং নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হতো। এবং রাষ্ট্রের একাধিক প্রহরীরা আমাকে বলেছে যে সর্বোচ্চ জায়গা থেকে নির্দেশ আসছে এখানে কি করতে হবে, তাদের হাতে কিছু নয়। এটি রাষ্ট্রীয়ভাবে নির্দেশে সুপরিকল্পিত নিয়মতান্ত্রিকভাবে বন্দীদেরকে মৃত্যুর চেয়ে কঠিন এক অভিজ্ঞতা দেওয়ার এই কার্যক্রম চলছিল এই বন্দিশালায়। আমি সহ সবাই, বাংলাদেশের অধিকাংশ মানুষ আশা ছেড়ে দিয়েছিল। তাদের প্রথম আশা ছিল রাজনৈতিক দলগুলির উপর, যে তারা গণতান্ত্রিক পন্থা ফিরিয়ে আনবে। তারা ব্যর্থ হলো। তখন সবাই আশা করলো যে আন্তর্জাতিক সম্প্রদায় এখানে কিছু করবে, যেহেতু বাংলাদেশ অনুদান নির্ভর অর্থনীতি। তবে সেটাও ব্যর্থ হলো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি মুক্ত হওয়ার অনেকক্ষণ পর জানতে পারি যে দেশে বিপ্লব হয়েছে। আমি মনে করি বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল এবং এটা সময়ের ব্যাপার ছিল, কিন্তু কোনো নেতৃত্বের একটা বড় গ্যাপ ছিল এখানে। যখন আমি বের হয়ে যাই এবং জানতে পারি যে সরকার পরিবর্তন হয়ে গেছে, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, আমি জিজ্ঞেস করলাম কিভাবে। তখন আমাকে যে যার একজন লোক তার ল্যাপটপে আমাকে দেখালো। আমি মনে আছে যে দেখছিলাম আমার চোখ দিয়ে দর করে পানি পড়ছিল। গুলি চলছে, একজন লুটিয়ে পড়ছে, সবাই দাঁড়িয়ে আছে। গুলি চলছে, ছেলেরা দাঁড়িয়ে আছে, মেয়েরা দাঁড়িয়ে আছে।
সকল মন মানসিকতা, সকল মতবাদের লোকজন এক জায়গায়। আমি জীবনে কখনো দেখিনি যে এই জিনিস চোখে দেখবো। বোরখা পরা মেয়ে, জিন্স টি শার্ট পরা মেয়ে একসঙ্গে দাঁড়িয়ে আছে গুলির সামনে। তারা গুলির সামনে মৃত্যু জয় করে দাঁড়িয়ে থাকবে, এটা অচিন্তনীয়।